হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা যখন রান্নাঘরে খাবার বানায়, পৃথা বলে আমাকে একটু অর্জুনের ঘরে নিয়ে যাও না দীপা, আমার খুব অস্বস্তি হয় ওর সামনে যেতে। কেন? কারণ ও তো আমার হাত থেকে কিছু খেতে চায় না। আমি তোমাদের চারজনের নামে পুজো দিয়েছি, আমার ছেলেটা অসুস্থ, তাই তুমি একটু যাবে আমার সঙ্গে। দেখো, তুমি তো আমাদের বাড়ির বড়, আর তুমি সবার ঘরেই যেতে পারো, কেন নিষেধ করছো তাহলে? সোনারূপা, তোমরা বয়সের থেকে বেশি পেকে গেছো, বড় বড় একদম জ্যাঠাইয়ের মতো কথা বলবে না, বুঝতে পেরেছো? কিছুদিন পরে দেখা যাবে বেলপাতা হাতে নিয়ে তোমরা সবার কথা গিলছো, আর তারপরে এই কথাগুলো বাইরে আবার মানুষকে বলে বেড়াচ্ছো। এগুলো কিন্তু ঠিক নয়। মা, আমরা অনেক ছোট, আমাদের বকাবকি করো না। ঠিকই তো বলেছে দীপা, ওদের সাথে এরকম কেন করছো? মা, আমি বুঝতে পারছি না, আমার হাতে তো বেলপাতা নেই, তাহলে আমি কি করে তোমার কথাগুলো গিলবো? আমি বোঝাতে পারবো না। আমি খাবারটা রান্না করে ফেলেছি, এখন অর্জুনদার ঘরে নিয়ে যেতে হবে, ওনাকে খাবার খাওয়াতে হবে ঠিক সময় মতো। আর আপনি আসুন। দীপা আগে চলে যায়। এদিকে অর্জুন তৈরি হয়ে গেছে, সে নিজের চেম্বারে গিয়ে বসবে, অনেক রুগীপত্র তার জন্য অপেক্ষায় রয়েছে। রত্না এবং দীপার বাবা অনেকবার বোঝানোর চেষ্টা করে যে অর্জুন তুমি যেও না, এই শরীরে তোমাকে যেতে দেওয়া হবে না, কিন্তু অর্জুন কোনো কথাই শোনে না। দীপা এসে বলে, কি হয়েছে বলো তো? দেখো না, অর্জুন চেম্বারে যাচ্ছে রুগী দেখবে বলে। এসব কি অর্জুনদা? তোমার কোথাও যাওয়া হবে না? অর্জুন, তোমাকে তো বলেছে ডাক্তার 15 দিন বেড রেস্টে থাকতে, তাহলে এখন কেন তুমি যেতে চাইছো? এই অবস্থায় তোমার বাইরে যাওয়া উচিত নয়। আরে আমি ডাক্তার একজন, ভুলে গেলে কি চলবে? আমাকে তো অনেক দায়িত্ব পালন করতে হবে। কিন্তু তুমি যতদিন সুস্থ না হচ্ছ, তোমার কোথাও বেরোনোর প্রয়োজন নেই। অর্জুন, আমরা তোমাকে বলছি তুমি এখানে বসো তো, আমরা এখন তোমাকে নিজে হাতে খাবার খাইয়ে দেবো, এরপর তুমি আমাদের সঙ্গে খেলা করবে, আমরা সবাই মিলে একসঙ্গে, তারপরে গল্প করব। তুমি কোথাও যেও না তো। মা আমাদের ছোট বলে বকাবকি করে, এখন তো তুমিও ছোটদের মতো করছো, আর আমরা পাকামি না করলে কি চলবে? সোনারূপা, আমি এসে রাত্রেবেলা না হয় খেলবো না। অর্জুনদা, তুমি আমার কথা না শোনো, মেয়েদের কথা শোনো, তুমি থেকে যাও। দীপা, তুইও ওদের সঙ্গে একই কথা বলছিস, তাছাড়া আবার কি? অর্জুন বাবা, তুমি একটু মুখটা খোলো। কেন? আমি তোমাদের জন্য পুজো দিয়েছিলাম, মানসা করেছিলাম তোমার জন্য, তাই তোমাকে নিজে হাতে প্রসাদটা খাইয়ে দিতে চাই। এটা তো প্রসাদ, খাও না আমার হাত থেকে একটু। অর্জুনের পরে খায়। এই যে সিঁদুর, যেটা খুব জাগ্রত একজন মন্দিরের থান থেকে আমি এনেছি, তুমি এটা দীপার স্মৃতিতে পরিয়ে দাও। অর্জুন খানিকটা দীপার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে দীপা অনেকটা অস্বস্তিতে পড়ে গেছে। খোকাও বোঝে দীপা এবং অর্জুনের মধ্যে কিছু একটা চলছে, যার কারণে এরকম একে অপরের দিকে তাকাতুকি করে আছে। কোনোভাবেই কিছু কি লুকোচ্ছে ওরা? পৃথা ভাবে, আজকে আমার নিজের সমস্ত সত্যি মিথ্যের খেলা থেকে বেরিয়ে আসতে হবে। অর্জুন, নাও। কিরা, এরকম মুখ ভার করে আছো কেন? আমার মনে হলো যে আমি তো এখন বাড়ি থেকে বেরোচ্ছি, সিঁদুর নাড়লে এখন আবার হাত ধুতে হবে, তাতে কি? নিজের বউয়ের জন্য সবসময় সব কিছু করা যায়, তাহলে এই সামান্য সিঁদুরটুকু পরাতে এত কিছুর ভয় লাগছে তোর? আরে খোকা, তুমি যে কি বলছো না? দীপা আর অর্জুনের মিথ্যে বিয়ের এই নাটকটা কি আজকে ধরা পড়ে যাবে? যদি সকলের সামনে সেটা হয়, তাহলে দীপার মান সম্মান কোথায় যাবে? একবার ভেবে দেখেছো রত্না? এসব কেন ভাবছো? যদি সত্যি অর্জুন বিয়েটা না করে থাকে, এখন সিঁদুর পরিয়ে দিলেই তো বিয়েটা হয়ে যাবে। আমরা তো মা বাবা হিসেবে সেটাই চাই, বলো? আচ্ছা, আপনারা এতবার করে যখন বলছেন, তাহলে আমি সিঁদুরটা পরিয়েই দিই। এদিকে মিশকা জেলের মধ্যে নিজের জলের বোতল, গ্লাস, যা যা কিছু রয়েছে সব ভাঙচুর করছে। ভেতরে তার কাছে কেউ যেতে পারছে না। মিশকার কাছে যেই যাচ্ছে তাকে সে মারধর করছে। পুলিশ কনস্টেবল থেকে শুরু করে যারাই যাচ্ছে তাদেরকেই কয়েকজনকে মারধর করে ভাগিয়েছে। মিশকার কাছে কেউ যেতে চায় না। তখনই একজন বড় অফিসার আসে, বলে, কি হয়েছে? দেখুন না, ওর মাথা খারাপ হয়ে গেছে, ওকে পাগলা গাড়াতে পাঠাতে হবে, তা না হলে ও যাকে পাচ্ছে তাকে মারধর করছে, কেউ ওর কাছে ভিড়তেই চাইছে না। মিশকা তখন উঠে আসে। কি শুরু করেছেন কি আপনি? এখানে কোনো কিছু ঘটলে তো আমাদেরই দায় বহন করতে হবে, আপনি একজন জেল ফেরত আসামি, এইসব করলে কিন্তু এখানে চলবে না। কাছে আসুন, আপনার সঙ্গে কথা আছে। কাছে যাওয়া মাত্রই তার মুখে থুতু করে দেয়। এই মেয়ের আসলে মাথা খারাপ হয়ে গেছে, ওকে ইমিডিয়েটলি আমাদের কিন্তু ডাক্তারের ওখানে পাঠাতে হবে। আপনারা ইনফর্ম করে দিন, আমরা ওকে নিয়ে যাব, ওইখানে রাখা ওর চলবে না। কিছুক্ষণ আগে নিজের মাথা নিজে ফাটানোর চেষ্টা করছিল, আর এখানে থেকে বিপদ ঘটে গেলে পুলিশের সবাইকে জবাবদিহি করতে হবে, সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। অর্জুন সিঁদুরটা হাতে তুলে নেয়, এরপরে দীপার স্মৃতির কাছে নিয়ে যাচ্ছে। ততই দীপার খাবারের ট্রে সহ হাত পা কাঁপছে।
দীপা কী করবে বুঝে উঠতে পারছে না। তখনই অর্জুন দীপাকে বাঁচানোর জন্য নিজের হাত ব্যথার মিথ্যে অভিনয় করে আর বলে, আমার হাতটা এমন জোরে টান পড়েছে, আমি যে এতদূর হাত উঠিয়েছি সেটা আমার উচিত হয়নি। খোকা তুই ঠিক আছিস তো? কোনো ক্ষতি হয়ে যায়নি তো? না। অর্জুনদা তুমি যে কি করো না। খাবারের ট্রেটা রেখে দীপা মনে মনে অর্জুনের দিকে তাকিয়ে আছে। অর্জুন ভাবে যে তুই চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে পারিস। অর্জুন আমাকে এতটা ভালোবাসে যার কারণে আমার সম্মান এরকম করে বাঁচালো। পৃথা ভাবতে লাগে যে আমার ধারণাটাই তার মানে ঠিক, ওদের বিয়েটার মধ্যে কিছু একটা গন্ডগোল রয়েছে, যার কারণে অর্জুন সিঁদুর পরাতে এতটা সময় নিল এবং ওদের দুজনের মুখটাই কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। দীপা, আমি তো এনেছিলাম অর্জুন তোমাকে নিজে হাতে সিঁদুর পরাবে, এখন কি হবে? দীপা তুই নিজে হাতে সিঁদুরটা পরে নে তো মা। একই তো কথা, কিন্তু মনের তো সান্ত্বনা হচ্ছে না। অর্জুনের হাত থেকে পড়া আর নিজের হাত থেকে পড়ার পার্থক্য আছে না। আপনি এতটা চিন্তা করবেন না, এরপরে আবারও না হয় আপনি জাগ্রত কোনোখান থেকে সিঁদুর এনে দেবেন, যেটা আমি দীপাকে পরিয়ে দেব। তবে আমি তো এখন অসুস্থ, আর তো হাত উঠাতে পারছি না, এখন জোর করলে কি হবে বলুন তো? ঠিক আছে। অর্জুন কথাটা এড়িয়ে যায়। এরপরে ঘর থেকে দীপার মা বাবা দীপা বেরিয়ে যায়। সোনারূপাকেও পাশের ঘরে পাঠিয়ে দেওয়া হয়, পৃথাকেও সরিয়ে দেয় খোকা। অর্জুনকে বলে, কি ব্যাপার, তুই কি লুকোচ্ছিস বলতো? কিচ্ছু না, আমি খুব ভালো আছি খোকা। তুমি বুঝতে পারছো তো, আমার এই বাড়িতে আগে কটা লোক ছিল, মরার মতো থাকতাম, এখন এতগুলো লোকজন গপ গপ করছে বাড়িটা, আমি সত্যিই খুব আনন্দিত। ছোট থেকে পরিবারকে পাইনি তো, তাই সবাইকে খুব ভালোবেসে রাখতে ইচ্ছে করে। কথা ঘুরানোর একদম চেষ্টা করবি না। কি লুকোচ্ছিস বল আমাকে। কিছুই না, তোমাকে আর কি বলবো বলো তো খোকা, তুমি তো আমাকে খুব ভালো করে চেনো, আর সোনারূপা দীপাকে নিয়ে আমি ভালোই আছি, এটাই তুমি মনকে সান্ত্বনা দাও। তুই আমাকে সত্যিটা বলবি না বলে এরকম করছিস, তাই তো? পৃথা দরজায় দাঁড়িয়ে সমস্ত কথা শুনছে আর ভাবে আমাকে একটু নজরে রাখতে হবে, কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমাকে বুঝতে হবে। খোকা চলে যাওয়া মাত্রই অর্জুন নিজের কিছু কাজকর্ম করতে শুরু করে। রাত যখন গভীর হয়ে যায়, সবাই ঘুমিয়ে যায়, দীপাকে ডেকে আনে আর বসিয়ে নিজের কাছে বলে যে, দেখ দীপা, আজকে সিঁদুর পরানো নিয়ে যা কাণ্ড হলো সেগুলো নিয়ে তুই একদম মন খারাপ করিস না, আমি সবসময় তোর পাশে আছি, যে কোনো পরিস্থিতিতে আমি তোকে সাপোর্ট দেব। তুই তো জানিসই আমাদের রূপাকে বাঁচানোর জন্য মিথ্যে বিয়ের এই নাটকটা করতে হয়েছিল, কিন্তু আমি মন থেকে তোকে নিজের বই ভাবি। আমার যত ফিলিংস রয়েছে, যত দায়িত্ব কর্তব্য রয়েছে তোর জন্য, সবটা কিন্তু মন থেকেই আমি পালন করি, আর সেটা নিশ্চয়ই তুই বুঝতে পারছিস। তাই তোকে একটাই কথা বলবো, যে তুই আমাকে ছেড়ে যাবি না তো দীপা? না, আমি কখনো যাব না। দেখ দীপা, আমি তোর ওপর নির্ভর হয়ে যাচ্ছি, আমি তোকে খুব ভালোবাসি। এদিকে দীপাকে তার বাবা বলেছিল যে, দীপা তুমি কি এই বাড়ি ছেড়ে অর্জুনকে ছেড়ে চলে যেতে চাও? দীপা এক বাক্যে না করেছিল, বলেছিল যে না, আমি এই পরিবারে থেকে যেতে চাই, আমি অনেক ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি, এখান থেকে আমি কোথাও যাব না। তাতেই বুঝে গেছিল যে দীপা অর্জুনকে খুব ভালোবেসে ফেলেছে, কিন্তু সেই ভালোবাসাটা নিজের মুখ দিয়ে প্রকাশ করতে পারছে না, আর তার জন্যই এতটা কষ্ট হচ্ছে। পৃথা সমস্ত সত্যিগুলো জেনে খুশি হয়ে যায়, নাচতে শুরু করে আর ভাবে যে সত্যিই বিয়েটা হয়নি। দীপাকে অর্জুনের জীবন থেকে আমি খুব তাড়াতাড়ি দূরে সরিয়ে দেবো, আর সেটা করতে পারলেই আমি অর্জুনকে হাতের মুঠোয় নিতে পারবো। আর এই সম্পত্তি, অর্জুন, সব কিছু আমার হাতের মুঠে থাকলে আমি একদিন কোটিপতি হয়ে যাব। আমি কোনোভাবেই চাই না দীপা অর্জুনের সম্পর্কটা পাকাপোক্ত হোক। আর পৃথা বুঝতে পারে তার সন্দেহটাই যে ঠিক, আর সেই সন্দেহটা আজকে পরখ করার জন্য ঠাকুরের সিঁদুর আনার যে মিথ্যে অভিনয়টা করেছিল, সেখানে অর্জুন দীপা পৃথার সন্দেহটাকে অনেক বাড়িয়ে তুলেছিল। আর সেখান থেকেই পৃথা আজকে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে সত্যিটা জেনে গেল। ওদিকে মিশকাকে নিয়ে যাওয়া হয় পাগলাগারদ হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পরে মিশকা নিজের মাথা নিজেই দেওয়ালে ঠুকছে আর ভাবছে, আমি যে অভিনয়টা করছি, পুলিশকেও আমি ঘোল খাইয়ে দিচ্ছি, আমি তো এখান থেকে পালিয়ে যাবই, কোনো জেল কেউ আমাকে আটকে রাখতে পারবে না। দীপা আর ওর 2 সন্তান, পরিবারের ক্ষতি তো আমি করবই, আর পুলিশকে যেভাবে বোকা বানিয়েছি, কয়েকটা দিন থাকি আগে এখানে, তারপরে কি করে এখান থেকে পালাতে হয় সেটা আমারও খুব ভালো জানা আছে। দেখুন, উনি কিন্তু জেল ফেরত আসামি, ওনাকে খুব কড়া সিকিউরিটির মধ্যে রাখতে হবে, ওনার জন্য একটা কেবিনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেখান থেকে উনি বেরোতে পারবেন না আমাদের অনুমতি ছাড়া, কেউ না কেউ ওনাকে দেখবেই। তাই আপনারা চিন্তা করবেন না, ওনার এক্সট্রা কেয়ার আমরা নেব। আপনারা দেখুন তো ওনার মাথার সমস্যা হয়েছে কিনা, না সবটাই অভিনয় করছে। এরকম পেশেন্টরা তো কখনো ভালো কখনো খারাপ, কি যে বলবো, আমি আগে চেক আপ করি, তারপর আপনাদের জানিয়ে দেবো।